ওকে, তোমার কি অবস্থা? সামনে তো এক্সাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। মূলত আমরা পড়তেছিলাম ভাইয়া, এলিজাবেথ হিস্ট্রির ব্রিফ কি দেওয়া হয়েছে? হিস্ট্রি ব্রিফ। জি। না, হিস্ট্রি ব্রিফ দেওয়া হয় নাই। নেক্সট ক্লাসে হিস্ট্রি ব্রিফ দিয়ে দেবো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা গত ক্লাসে এলিজাবেথানেস অর্থাৎ রেনেসা পিরিয়ড পড়তেছিলাম। তো ওখানকার কিছু প্রশ্ন বাকি আছে, আজকে চেষ্টা করব যতটুকু পারা যায়। দাদা এখন কি শুধু যেটা সাজেশন দিছেন ওগুলাই পড়াচ্ছেন নাকি বাইরেও কিছু পড়াচ্ছেন? সাজেশনের মধ্যে যেগুলো আছে সেগুলোই পড়াচ্ছি, বাইরে কোনো কিছু পড়াচ্ছি না। যদি মনে হয় আমাদের যে আসলে পড়ানো উচিত বা দরকার, সেক্ষেত্রে সেটা করা যেতে পারে। আচ্ছা, ফেসবুক লাইভে যারা দেখতেছেন, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে? ক্লিয়ার তো ভাইয়া, ক্লিয়ারই। ফেসবুক লাইভে, আমি মিটের কথা বলিনি, ফেসবুক লাইভে কথা শোনা যাচ্ছে কিনা সেটা জানতে হবে আমাকে। সাউন্ড ঠিক আছে? মানুষ দেখতেছে, কেউ কমেন্ট করে বলতেছে না যে সাউন্ড শোনা যাচ্ছে বা ক্লিয়ার আছে। ওয়াই? ওকে, ক্লিয়ার আছে। ওকে, তো আজকে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দেখতেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওয়াই হুইচ এজ ইজ কল্ড দ্য গোল্ডেন এজ অফ দ্য ইংলিশ লিটারেচার? আমরা সবাই জানি এলিজাবেথান এজ যেটা রয়েছে এটাকে গোল্ডেন এজ বলা হয়, আমরা সবাই জানি। জি ভাইয়া, জি ভাই, জানি। জানি। কি কারণে মূলত একে গোল্ডেন এজ বলা হচ্ছে সেটাই আমাদের এখানে তুলে ধরতে হবে। অর্থাৎ বিষয়টা এরকম, এই যে ড্রামা, পোয়েট্রি, যে বিষয়গুলোর কারণে আসলে বেশি আহ, এটা গোল্ডেন এজ বলা হচ্ছে, বা জনপ্রিয়তা খুব বেশি ছিল, বা এদের উত্থানটা অনেক বেশি ছিল, কি কি কারণগুলো সেগুলো আমাদের এই প্রশ্নের উত্তরের মধ্যে ইনক্লুড করতে হবে। গদ্য, উপন্যাস, নাটক, পোয়েট্রি, এই বিষয়গুলাই তুলে ধরতে হবে। খুব ইজি কোশ্চেন, দেখি আমরা পড়ার চেষ্টা করি। দ্য এলিজাবেথান এজ, অর্থাৎ ডিউরেশনটা কিন্তু দেওয়া আছে, ইজ দ্য গ্লোরিয়াস এরা ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, অফ ইংলিশ সোশ্যাল লাইফ এন্ড লিটারেচার। অর্থাৎ ইংরেজি সামাজিক জীবন এবং সাহিত্যের জন্য বা সাহিত্যে আসলে এই সময়টা একটা গৌরবময়, এলিজাবেথান এজটা হচ্ছে একটা গৌরবময় যুগ ছিল। অর্থাৎ তাহলে বুঝলাম আমরা এলিজাবেথান এজটাকে বলা হচ্ছে গোল্ডেন এজ, এবং এটা হচ্ছে গৌরবময় একটা এরা বা যুগ ইংরেজি সাহিত্যের ইতিহাসে। ইংরেজি আহ, জীবন এবং সাহিত্যের জন্য এটা একটা হচ্ছে গৌরবময় যুগ। পোয়েট্রি, ড্রামা, এসে অ্যান্ড ক্রিটিসিজম আর রিটেন ডিপলি ইন দিস পিরিয়ড। অর্থাৎ কি কি লেখা হতো এই সময়ে, তো গভীরভাবে এই বিষয়গুলো লেখা হতো। কি কি? পোয়েট্রি, ড্রামা, এসে, ক্রিটিসিজম। পোয়েট্রি বলতে আসলে কবিতা, ড্রামা নাটক, এসে প্রবন্ধ, অ্যান্ড ক্রিটিসিজম সমালোচনামূলক গ্রন্থ, এগুলো খুব বেশি পরিমাণে লেখা হতো এই সময়ে। Thomas Keats, Sir Philip Sidney, Edmund Spenser, Christopher Marlowe, and William Shakespeare are the immortal figures in the history of English literature. এই যে ব্যক্তিরা ছিল, টমাস কিট, স্যার ফিলিপ সিডনি, এডমান্ড স্পেন্সার, ক্রিস্টোফার মার্লো, উইলিয়াম শেক্সপিয়র, এই ব্যক্তিগুলো হচ্ছে কি এই সময়ের কি বিখ্যাত রাইটার। বিখ্যাত রাইটার এবং অমর এক একটা যে পাবলিক ফিগার রয়েছে, এটা হচ্ছে অমর ব্যক্তিত্ব এরা। আচ্ছা,
তারপরও আমরা জানি এখানে ইউনিভার্সিটি উইটস গুলো ছিল কি কি, জন লিলি, জর্জ পিলি, রবার্ট গ্রিনি অ্যান্ড আদার ইউনিভার্সিটি উইটস হ্যাভ কম্পোজ মেনি ড্রামাস। অর্থাৎ এখানে এই যে কতজন ইউনিভার্সিটি উইটস রয়েছে? 6 জন। 7 জন ভাইয়া। 7 জন ইউনিভার্সিটি 7 উইটস জন রয়েছে। ভাইয়া। তারা অনেকগুলা ড্রামা এই সময়ে রচনা করেছিল। ফ্রান্সিস বেকন বিকামস আ ফাদার অফ মডার্ন এসে, এই ফ্রান্সিস বেকনও এই সময় বিলং করছিল, যাকে আমরা কি ভাইয়া মডার্ন ইউনিভার্সিটি উইটসটা একটু বুঝিয়ে দিতেন যদি, এটা কি? ইউনিভার্সিটি উইটস এই 7 জন ব্যক্তি রয়েছে, 7 জন ব্যক্তি যারা মূলত অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিল। একজন ব্যক্তি মনে হয় বাদ আছে, টমাস কিট, মোস্ট প্রবাবলি তিনি কোনো ইউনিভার্সিটি, এই দুইটা ইউনিভার্সিটিতে কোনোটাতেই পড়েননি। এরা মূলত প্রচুর পরিমাণে ড্রামা লিখতো, প্রচুর পরিমাণে ড্রামা লিখতো ইউনিভার্সিটি উইটস গুলা। এবং এই যে গোল্ডেন এজ বলা হচ্ছে এলিজাবেথ এজটাকে, এই সময় সব থেকে বেশি পরিমাণে ড্রামা লেখা হতো, সব থেকে বেশি পরিমাণ। ইউনিভার্সিটি উইটস বলতে ক্যামব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এই যে জন লিলি, জর্জ পিলি, রবার্ট গ্রিনি, আরো যে রয়েছে ক্রিস্টোফার মার্লো, না ক্রিস্টোফার মার্লো ছিল কি? ইউনিভার্সিটি উইটস। 7 জন ইউনিভার্সিটি উইটস এর নাম কি কি ছিল? জন লিলি, জর্জ পিলি, রবার্ট গ্রিনি, টমাস নাইটেল। হ্যাঁ, ক্রিস্টোফার মার্লো আছে তো ভাইয়া। ক্রিস্টোফার মার্লো আছে, জি। ক্রিস্টোফার মার্লো রয়েছে, আচ্ছা। ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিনি, আচ্ছা, টমাস ন্যাশ নামে একজন ব্যক্তি রয়েছে, জর্জ পিলি, এরকম 7 জন ছিল। এরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিভিন্ন বলতে আসলে এরা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ছিল, কয়েকজন পড়ছিল ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। আচ্ছা, 16th সেঞ্চুরির যে প্লেরাইট, নাট্যকাররা রয়েছে, এরা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, এই জন্য তাকে ইউনিভার্সিটি উইটস, তাদেরকে ইউনিভার্সিটি উইটস বলা হয়, এবং অনেক জ্ঞানী ছিল এরা। আচ্ছা, এই ব্যক্তিরা এই সময় প্রচুর পরিমাণে ড্রামা রচনা করত। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের এটাকে বলা হচ্ছে গোল্ডেন এজ, তাহলে কেন গোল্ডেন এজ বলা হচ্ছে এখন আমরা দেখি তার জনপ্রিয়তা অনুসারে। দ্য পপুলারিটি অফ পোয়েট্রি জনপ্রিয়তা অনুসারে দেখি পোয়েট্রিতে কি কি আছে। পোয়েট্রি এনজয়েড দ্য heyday during the Elizabethan age. Songs, lyric and sonnets were produced in plenty. অর্থাৎ এই এলিজাবেথন যুগে যে কবিতার যে একটু উত্তেজনা ছিল, হেডে, এটা উপভোগ করেছিল। গান ছিল, লিরিক ছিল, গীতি কবিতা ছিল, সনেট ছিল, এই সবগুলা প্রচুর পরিমাণে এই সময়টাতে লেখা হয়। এর মধ্যে একজন বিখ্যাত ব্যক্তি রয়েছেন এডমান্ড স্পেন্সার। এডমান্ড স্পেন্সার ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ এলিজাবেথন এজ, অর্থাৎ এলিজাবেথন এজের একজন খুবই বিখ্যাত একজন শ্রেষ্ঠ কবি হচ্ছেন এডমান্ড স্পেন্সার। হি ইজ কল্ড পোয়েটস অফ দ্য পোয়েটস, তাকে কবিদেরও কবি বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, হি ইজ কল্ড দ্য পোয়েট অফ দ্য পোয়েটস, কবিদেরও কবি বলা হচ্ছে। হি হ্যাজ রিটেন সং, সনেট, হাইমস, তিনি কবিতা লিখতেন, গান লিখতেন, সনেট লিখতেন। হাইমস বলতে আসলে কি, গডের উদ্দেশ্যে যদি কোনো কিছু সং রচনা করা হয় তাই সেটাকে কি বলা হয়, হাইমস বলা হয়। বুঝা গেছে? জি ভাইয়া। তার একটা বিখ্যাত কবিতা হচ্ছে দ্য শেফার্ডস ক্যালেন্ডার ইজ হিজ ভেরি পপুলার poem. এই শেফার্ডস ক্যালেন্ডার, ইট মেক্স হিম নোন টু বি আ গ্রেট পোয়েট, এই কবিতাটি তাকে অনেক জনপ্রিয় করে তোলে। দ্য ফেরি কুইন অ্যানাদার ইজ দ্য মাস্টারপিস অফ এডমান্ড স্পেন্সার, এই ফেরি কুইন আপনারা থার্ড ইয়ারে পাবেন। এই ফেরি কুইন যেটা একটা মাস্টারপিস ছিল কার, এই এডমান্ড স্পেন্সারের। ইট ইজ অ্যান আনকম্পারেবল ক্রিয়েশন ইন ইংলিশ লিটারেচার, এটার সাথে আসলে কোনো সাহিত্যের তুলনাই হয় না। আনকম্পারেবল ক্রিয়েশন, একটা সৃষ্টি, এমন একটা সৃষ্টি যেটার সাথে আসলে ইংরেজি সাহিত্যে আর কোনো কিছুর তুলনা হয় না। এই ব্যক্তিটিও এই সময় কবিতা লিখেছিল। বোঝা গেছে? জি ভাইয়া। উইলিয়াম শেক্সপিয়র,
উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট অফ দ্য এলিজাবেথান এজ। এবং আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে সবাই জানি একজন বিখ্যাত ড্রামাটিস্ট এবং কবি ছিলেন এলিজাবেথান যুগে। It is generally asserted that if Shakespeare had written no plays, his poems alone would have given him a commanding place in the Elizabethan age. এখানে মনে করা হচ্ছে, সাধারণভাবে যেটা মনে করা হচ্ছে, কি মনে করা হচ্ছে, যে দাবি করা হয় যে দাবি করা হয় যে শেক্সপিয়ার যদি কোনো কবিতা নাটক না লিখতো, যদি শেক্সপিয়ার হ্যাড রিটেন নো প্লেস, কোনো নাটক না লিখতো, হিজ প্লেস অ্যালোন would have given him a commanding place in the Elizabethan age. যদি আমরা সবাই জানি যে শেক্সপিয়ারের ড্রামা সম্পর্কে বা শেক্সপিয়ারের যে ড্রামাগুলো রয়েছে এর জন্যই তিনি সবথেকে বেশি বিখ্যাত, কিন্তু তিনি মনে করতেছেন বা বলা হচ্ছে যদি তিনি এই ড্রামাগুলো না লিখতেন, তারপরও তার জন্য কি একটা এই কবিতা যে লিখছেন তিনি একটা সেই রকম বা একটা উন্নত একটা জায়গায় বা একটা ভালো একটা প্লেস স্থান দখল করে থাকতো এই এলিজাবেথান এজে। অর্থাৎ কথাটাকে বুঝেন যে এটা দাবি করা হচ্ছে যে যদি সে প্লে না লিখতো, অর্থাৎ প্লে বলতে নাটক না লিখতো, তারপরও সে কি তার কবিতার জন্য একটা শ্রেষ্ঠ জায়গা বা স্থান থাকতো এই এলিজাবেথান এজে। হিজ কম্পারেবল অ্যান্ড ম্যাচলেস, অর্থাৎ এখানে বলতেছেন যে এলিজাবেথান যুগে যে ভাইয়া আমাদের হিস্ট্রি ব্রিফ দাঁড়া দিবেন না? আপনি কি এখন আসলেন ক্লাসে? জি ভাইয়া এখন জয়েন। আমি এটার উত্তর দিয়ে দিছিলাম একবার। ক্লাস টাইম তো আগেই জানাই দেওয়া হয়, আপনার টাইমলি আসার চেষ্টা করবেন। আর আপনাদের এনার্জি লেভেল খুবই খারাপ। ক্লাস তো 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট হয়, তারপরও আপনাদের পার্টিসিপেশন এত বাজে হয়ে যায়। ক্লাস চলতে চলতে শুরুর দিকে অনেক থাকে, পরে আর থাকে না। ইরেগুলার কেন? এখনো যদি ইরেগুলার থাকেন পরীক্ষার সময় না ভাই আমি ক্লাস করি, মানে একটু লেট হয়ে গেছে। জি আপু, আগামী ক্লাসে দাগায় দেব, বলছিলাম আগে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তার আসলে কোনো তুলনা হয় না, অতুলনীয় যাকে বলা হয়। ইজ ইনকম্পারেবল অ্যান্ড ম্যাচলেস, তার সাথে কারো ম্যাচ হবে না এবং সে অতুলনীয়। হি হ্যাজ রিটেন 3 ভলিউমস অফ পোয়েট্রি, 3টা কবিতার 3টা ভলিউম লিখেছেন। দে আর 3টা ভলিউম কি ভ্যানাস এন্ড অ্যাডোনাইস, এটা হচ্ছে তার একটা ভলিউম। ভলিউম বলতে আসলে কি, এখানে অনেকগুলো সনেটের কবিতা, অনেকগুলো কবিতা সময়ে থাকবে, অর্থাৎ একটা ভলিউমে অনেকগুলো করে কবিতা থাকে সেরকম। তো সেই 3টা কি দে আর ভ্যানাস এন্ড অ্যাডোনাইস, যেটা 1593 সালে লিখে থাকেন। দ্য রেপ অফ লুক্রি, যেটা 1534 সালে লিখেছিলেন। দ্য সনেট 1609 সালে। আমরা সবাই জানি হি হ্যাজ রিটেন 154 সনেট, অর্থাৎ 154টি সনেট সে লিখেছিলেন। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার বুঝতে পারছেন কত সমস্যা মনে হচ্ছে? জি না না ভাই। জন ডান, মেটাফিজিক্যাল পয়েন্ট। হি ইজ দ্য লাস্ট গ্রেট পোয়েট অফ এলিজাবেথান পিরিয়ড। ইনি হচ্ছেন শেষ এলিজাবেথান পিরিয়ডের শেষের একজন কবি। জন ডান আমাদের একজন মহান কবি, শেষ মহান কবি। His work can be classified into love poetry, religious poetry, elegies and satire. তার যে কাজগুলো ছিল, তার যে সাহিত্যের কাজগুলো ছিল, এগুলাকে কিভাবে ক্লাসিফাইড করেছেন বা এটাকে কিভাবে শ্রেণীবদ্ধ করেছেন, কি বিষয়গুলা? লাভ পোয়েট্রি, ভালোবাসার কবিতা; রিলিজিয়াস পোয়েট্রি, ধর্মীয় কবিতা; এলেজিস বলতে শোকগাথা কবিতা; এন্ড স্যাটায়ার, বিদ্রুপাত্মক কবিতার মাধ্যমে তার কাজগুলোকে শ্রেণীবদ্ধ করা হয় বা এই কাজগুলো তিনি করেছিলেন। হি হ্যাজ স্টার্টেড রাইটিং পোয়েট্রি ইন দিস পিরিয়ড, অর্থাৎ হি হ্যাজ স্টার্টেড রাইটিং পিরিয়ড ইন দিস পিরিয়ড, তিনি এই সময় মূলত তার কবিতা লেখা শুরু করেছিলেন। But almost all his volumes of poetry were published after his death in 1631. কিন্তু এই সময় মূলত তিনি এই এলিজাবেথান এজেই তিনি কবিতা লেখা শুরু করেছেন, কিন্তু তার মৃত্যুর পরবর্তী সময়ে বা পরে তার কবিতাগুলা সব প্রকাশ হয়। এটি ছিল জন ডান। এই যে ব্যক্তিরা রয়েছে, অর্থাৎ তাহলে কবিতাটা আসলে এই সময় অনেক জনপ্রিয় ছিল এই ব্যক্তিগুলার কারণে। এই জিনিসগুলো আপনাদেরকে ফুটিয়ে তুলতে হবে। দেন আসলো গোল্ডেন টাইম ফর ড্রামা। আচ্ছা, গোল্ডেন টাইম, এই ড্রামার জন্য মূলত এই সময়টাকে গোল্ডেন এজ বলা হয়।
ড্রামা হ্যাজ অকুপাইড দ্য বেস্ট পজিশন ইন এলিজাবেথান এজ, অর্থাৎ ড্রামাটা হচ্ছে এই এলিজাবেথান যুগের সেরা স্থান দখল করেছিল, বেস্ট সর্বোচ্চ স্থান দখল করেছিল। ইট ইজ ফ্লোরিশড বাই দ্য মাস্টার হ্যান্ডস অফ দ্য ইউনিভার্সিটি উইথ শেক্সপিয়ার, অর্থাৎ এটা এই যে বিকশিত হয় কাদের দ্বারা, এই ইউনিভার্সিটি উইটস এর দ্বারা এবং শেক্সপিয়ারের দ্বারা এই সময়টা অর্থাৎ এলিজাবেথান এজটা কি হয়, বিকশিত হয়। উইলিয়াম শেক্সপিয়ার ইজ আ ওয়ার্ল্ড ফেমাস ড্রামাটিস্ট, তিনি একজন বিশ্ববিখ্যাত ড্রামাটিস্ট হচ্ছেন, নাট্যকার হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। উই নো that he has written 37 plays in his poetic career, আমি জানি তিনি তার জীবনের 37টি নাটক রচনা করেছেন, তার ক্যারিয়ারের 37টি নাটক রচনা করেছেন। বাট among them he has written only 25 plays in Elizabethan age, অর্থাৎ তার 37টি প্লের মধ্যে 25টি প্লে মূলত এই এলিজাবেথান এজেই লিখেছিলেন তিনি। He offered us many immortal lines through his plays, তিনি এমন এমন কিছু লাইন ব্যবহার করেছেন বা সেন্টেন্স আমরা বলতে পারি, সেন্টেন্স ব্যবহার করছিলেন যে যেগুলো আসলে অমর করে রেখে গেছেন। বোঝা গেছে কথা নাকি বোঝেন নাই? ভাই বুঝছি ভাই, ওখানে আছে গোল্ডেন টাইম ফর ড্রামা, ওখানে আমরা দিতে পারি না যে দ্য পপুলারিটি অফ ড্রামা? হ্যাঁ হ্যাঁ, কেন দিতে পারেন না, অবশ্যই পারবেন। তারপরে হচ্ছে যেহেতু ওখানে ইউনিভার্সিটি উইটস এবং উইলিয়াম শেক্সপিয়ার, এখন ইউনিভার্সিটি উইটস সম্পর্কে বলছে। ইউনিভার্সিটি উইটস ইমপ্রুভড দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রাকচার অফ ড্রামা, এই ইউনিভার্সিটি উইটসটা কি করছিল, ভাষা এবং তাদের যে কাঠামো রয়েছে, স্ট্রাকচার রয়েছে ড্রামার, এটা কি করছে, অ্যান্ড প্লেস বিকেম মোর কমপ্লেক্স, কোহেরেন্ট, পোয়েটিক, উইটি অ্যান্ড ওভারঅল ওয়েল রিটেন, অর্থাৎ তারা মূলত কি করেছে, ভাষা এবং তাদের যে স্ট্রাকচার রয়েছে, কাঠামো রয়েছে, এটার উন্নতি ঘটায় এবং নাটক যেগুলো রয়েছে, নাটকগুলা আরো জটিল, সুসংগত, কাব্যিক এবং মজাদার, সামগ্রিকভাবে সুলিখিত হয়ে ওঠে বা খুব সুন্দরভাবে তারা উপস্থাপন করে, ওয়েল রিটেন, খুব সুন্দরভাবে উপস্থাপন করে। They improve the equality of drama in terms of both language and structure, অর্থাৎ এখানে বলছে তারা কিসের উন্নতি করে, ড্রামার যে চারিত্রিক বিষয়গুলো। এবং তারা এই যে ভাষা এবং স্ট্রাকচার, ভাষা এবং স্ট্রাকচার যে রয়েছে, অর্থাৎ দে ইমপ্রুভ কোয়ালিটি অফ ড্রামা, ড্রামার যে গুণাগুণ রয়েছে, বোথ অফ ল্যাঙ্গুয়েজ এন্ড স্ট্রাকচার, এটা কি বিকাশ ঘটায় বা উন্নতি ঘটায়, কিসের, ভাষা এবং কাঠামোগত যে দিকটা রয়েছে একটা নাটকের, সেই বিষয়গুলা তারা ভাষার এবং তাদের যে স্ট্রাকচার রয়েছে, কাঠামো রয়েছে, এটার বিকাশ ঘটায় বা উন্নতি ঘটায়। The language of plays become more witty, forceful and poetic, অর্থাৎ এই যে নাটকের ভাষা হয়ে ওঠে কি আরো খুব উইটি, মজাদার হয়ে ওঠে, ফোর্সফুল, জোরদার এবং পোয়েটিক, কাব্যিক হয়ে ওঠে নাটকের ভাষা। The drama reached the splendid perfection in the hands of Shakespeare and Ben Jonson, অর্থাৎ the drama reached কোথায় পৌঁছে যায়, স্প্লেন্ডিড, স্প্লেন্ডিড মানে হচ্ছে চমৎকার, স্প্লেন্ডিড একটা দুর্দান্ত পরিপূর্ণতায় পৌঁছেছিল, কাদের হাত ধরে, শেক্সপিয়র এবং বেন জনসনের হাত ধরে এই ড্রামা দুর্দান্ত পরিপূর্ণতায় পৌঁছে গেছিল, বা একটা অনেক উঁচু বা অনেক হাই প্লেসে পৌঁছে গেছিল এই তাদের হাত ধরে, শেক্সপিয়র এবং বেন জনসন। ক্লিয়ার? জি ভাইয়া, জি ভাইয়া। Prose and novel. Prose and novel. For the first time, prose rose, rise থেকে রোজ হয়েছে, to the position of first rate importance, অর্থাৎ প্রথমবারের মতোই মূলত এই প্রোজের এখানে কি ঘটে, বিকাশ ঘটে, বা প্রোজকে তার অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব দেওয়া হয়, ইম্পর্টেন্স দেওয়া হয়। ফ্রান্সিস ব্যাকন ইজ দ্য ফেমাস ফর হিজ প্রোজ রাইটিং, আমরা জানি ফ্রান্সিস ব্যাকন তার প্রোজ রাইটিং জন্য কি বিখ্যাত। হি ইজ কল্ড দ্য ইংলিশ এসে, হি ইজ কল্ড ফাদার অফ ইংলিশ এসে, হি ইজ কল্ড, আমরা জানি হি ইজ কল্ড ফাদার অফ মডার্ন এসে।
অর্থাৎ মডার্ন এসের জনক বলা হয় তাকে। এটা আপনারা ওই যে কথাটা বলছিলাম প্রথমে যেটা ছিল সেটাই আপনারা এখানে ইনক্লুড করবেন। হি পাবলিশড এসেস ইন 1597, মনে আছে 1597 সালে তিনি কি প্রকাশ করেছিলেন? এনার 3টা ভলিউম, একটু আগে যে বললাম ভলিউম সম্পর্কে, সেরকম 3টা এডিশন রয়েছে। 3টা এডিশনের মাধ্যমে তার যে এসেগুলা, প্রবন্ধগুলা, সেগুলো প্রকাশ করে। একটা হচ্ছে 1597 সালে, একটা হচ্ছে 1612 সালে, আরেকটা হচ্ছে 1625 সালে এডিশনে প্রকাশ করে। 1597 আপনাদের মনে আছে অব স্টাডিজ পড়েছি আমরা, এই অব স্টাডিজ 1597 সালের যে প্রথম এডিশন, সেই এডিশনে প্রকাশ হয়। ইংলিশ নভেল মেড ইটস ফার্স্ট অ্যাপিয়ারেন্স ডিউরিং দিস এজ, অর্থাৎ ইংরেজি এই যে কি বলে ইংলিশ নভেল, আচ্ছা উপন্যাস, ইংরেজি উপন্যাস এই সময়ে প্রথম উপস্থাপিত হয়েছিল। কি সেটা? In the field of literary criticism, we cannot but mention an apology for poetry by Sir Philip Sidney. এই সময় আসলে লিটারারি ক্রিটিসিজমও আমাদের আলোচনা হয়েছে, যেখানে মূলত মেনশন করা আছে an apology for poetry। এই an apology for poetry মূলত এই এলিজাবেথ নিজে লিখেছিল 1580 থেকে 86 সালে স্যার ফিলিপ সিডনি লিখেছিল। আর এই an apology for poetry আপনারা থার্ড ইয়ারে ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজমে পাবেন। বুঝা গেছে? জি ভাইয়া। কি ভাইয়া? মূলত বিষয়গুলো হচ্ছে কি, এখানে প্রোজ এবং নভেল, সাথে ক্রিটিসিজম, এন্ড দেন ড্রামা, পোয়েট্রি, সবগুলারই বিকাশ ঘটেছিল। সব থেকে বেশি বিকাশ ঘটেছিল বা উন্নতি ঘটেছিল কার? ড্রামা। ড্রামার বিকাশ ঘটেছিল। তারপরে বলছে ট্রান্সলেশন ইন এলিজাবেথেন এস, ট্রান্সলেশন এখানে অনুবাদও হয়েছিল। দ্য এলিজাবেথেন এস উইটনেস ট্রান্সলেশন ইনটু ইংলিশ অফ সেভারাল ইম্পর্টেন্ট ফরেন বুকস, অনেক ফরেন বুকস অর্থাৎ বিদেশি বই এই সময়ে কি হয়েছিল? অনুবাদ হয়েছিল। মেনি ট্রান্সলেশন ওয়ার অ্যাজ পপুলার অ্যাজ অরিজিনাল ওয়ার্কস, অর্থাৎ অনেক অনেক অনুবাদ মূল রচনার মতোই, অর্থাৎ মূল যে রচনা ছিল, যেই বইটা থেকে অনুবাদ করা হয়েছিল সেই বইটাই কি ছিল? অনেক পপুলার ছিল। ওই রকমই পপুলার ছিল অনুবাদগুলাও। সো এভরি ব্রাঞ্চ অফ ইংলিশ লিটারেচার ওয়াজ ডেভেলপড এট দিস এজ, অর্থাৎ এখানে বলছে যে সুতরাং এভরি ব্রাঞ্চ, প্রত্যেকটি শাখায়, ইংরেজি সাহিত্যের প্রত্যেকটি শাখায় এই সময়ে এলিজাবেথেন এজে কি করেছে? উন্নতি করেছে। সো রাইটলি দ্য এজ ইজ কল্ড দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। সো আমরা এই কারণে বলতে পারি যে এই সময়টা অর্থাৎ এলিজাবেথেন এজটা হচ্ছে কি? গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের একটা স্বর্ণময় যুগ। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। সবাই বুঝতে পারছি আমরা? একদম সিম্পলি একেবারে লেখা, সিম্পলি তুলে ধরা হয়েছে যাতে করে সবাই ইজিলি বুঝতে পারে। 2বার বললে হয়ে যাবে, 2-3বার রিভাইজ দিলে। তাহলে আমরা এটা সবাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে যে প্রশ্ন রয়েছে, ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ রেনেসা অন ইংলিশ লিটারেচার। আচ্ছা, ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ রেনেসা অন ইংলিশ লিটারেচার। আচ্ছা, রেনেসার প্রভাব, ইংরেজি সাহিত্যে রেনেসার প্রভাবটা আসলে কি সেটা আলোচনা করতে বলছে আমাদের। দেখি আমরা, রেনেসা মানে কি? রেনেসা আসলে রিভাইভাল, রিবার্থ, তাই না? আর কি ছিল? reawakening or rebirth of classical art, literature, culture and thought। অর্থাৎ রেনেসা মানে হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং চিন্তাধারার পুনরুজ্জীবন বা পুনর্জাগরণ বা পুনর্জন্ম আমরা বলতে পারি। এটা মাথায় রাখবেন যে এটাই হচ্ছে অ্যাজ আ ব্রিফ কোশ্চেন হিসেবে আসতে পারে যে রেনেসা মিন্স, রেনেসা মানে কি। সেক্ষেত্রে আপনারা এটাই আপনারা ব্রডের মধ্যে শুরুতে দিতে পারবেন, সাথে ব্রিফেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ভাই ওইটা খালি দিলে রিভাইভাল আর রিভার দিলে হবে না? খালি রিভাইভাল, রিভার, জি সেটাও দিলে হবে, হবে না যে তা না, সেটা দিলেও হবে। বুঝতে পারছি। It also stands for discovery of man by himself and of the world, অর্থাৎ এটি নিজের এবং বিশ্বের দ্বারা মানুষের আবিষ্কারের জন্য দাঁড়িয়েছে। The Renaissance brought about a tremendous change in every aspect of human life during the 14th and 15th centuries, অর্থাৎ এই রেনেসা একটা
ট্রিমেন্ডাস, ব্যাপক একটা পরিবর্তন নিয়ে এসেছে, ব্যাপক একটা পরিবর্তন নিয়ে এসেছে। নবজাগরণটা যে চতুর্দশ এবং পঞ্চদশ শতাব্দীতে মানুষের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে, অর্থাৎ 14th সেঞ্চুরি অ্যান্ড 15th সেঞ্চুরিতে এটা মানুষের প্রত্যেকটি জায়গায় ব্যাপক ধরনের পরিবর্তন নিয়ে আসে এই রেনেসা। ইনফ্যাক্ট রেনেসা ইজ নট অনলি দ্য রিভাইভাল অফ ক্লাসিক্যাল হেরিটেজ বাট অলসো দ্য রিভাইটালাইজেশন অফ হিউম্যান মাইন্ড। অর্থাৎ এই যে রেনেসা রয়েছে কেবলমাত্র শুধু রেনেসা মানে কিন্তু আমরা বুঝি ক্লাসিক্যাল যে বিষয়গুলা, ধ্রুপদী যেগুলা, ঐতিহ্যের পুনরুজ্জীবন নয়, মানব মনের পুনরুজ্জীবন। অর্থাৎ বিষয়টা এখানে এরকম, আমি একটু ক্লাসিক্যাল যে বিষয়টা সেটা আপনাদের বলি, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। ক্লাসিক্যাল মানে হচ্ছে ধ্রুপদী, আর ক্লাসিক্যাল বলা হয় যে এরকম যে আসলে গ্রিক, প্রাচীন গ্রিক এবং রোমের যে সাহিত্য কর্মগুলো আছে, তাদের যে স্টাইল আছে, সেগুলাকে অনুসরণ করে যদি কোনো সাহিত্যকর্ম লেখা হয় তাহলে সেগুলাকে ক্লাসিক্যাল রাইটিং বলে। মাথায় ঢুকাই নেবেন কথাটা, ক্লাসিক শব্দটা আপনাদের বহুবার আসবে পরবর্তীতে, ক্লাসিক 4th ইয়ার পর্যন্ত পাবেন ক্লাসিক শব্দটা, এটা আজকেই মাথায় একদম ঢুকাই নেবেন যে এই যে ক্লাসিক্যাল বা ক্লাসিক এই শব্দটি দ্বারা আসলে দুটি অর্থ বোঝায়। কটি অর্থ? দুইটি অর্থ। প্রথমত ক্লাসিক মিন্স হচ্ছে অ্যানশিয়েন্ট গ্রিক এবং রোমের, অর্থাৎ প্রাচীন, অ্যানশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, প্রাচীন গ্রিক এবং রোমের যে সাহিত্য কর্মগুলো রয়েছে সেগুলোকে ক্লাসিক বলা হয়, ক্লাসিক্যাল রাইটিং বলা হয়। একটা গেল, মাথায় থাকবে সবার। জি ভাইয়া। নাম্বার 2 ক্লাসিক্যাল, আমরা বিভিন্ন ক্রিকেট খেলা দেখি না, ক্রিকেট বা সব থেকে যে কোনো খেলায় সব থেকে ভালো খেলে, তখন তাকে কি বলা হয়? ক্লাসিক খেলাটা খেলতেছে সে। আমরা যদি কমেন্টারি শুনি তখন বলে ক্লাসিক খেলাটা খেলতেছে সে। এই যে বিষয়টা রয়েছে, ক্লাসিক বলতেছে কেন? মানে সব থেকে যদি বেশি রান করে বা ভালো খেলে তাহলে কি বলে? ক্লাসিক খেলাটা খেলেছে। অর্থাৎ এখানে এই ক্লাসিক দ্বারা বোঝাচ্ছে সব থেকে ভালো, ভালোটাকে বোঝাচ্ছে, ভেরি বেস্ট, খুব ভালো যেটা সেটাকে বোঝাচ্ছে। অর্থাৎ ক্লাসিক দিয়ে দুটি অর্থ বোঝাচ্ছে, একটা হচ্ছে অ্যানশিয়েন্ট গ্রিক এবং রোমের যে সাহিত্য রয়েছে সেটাকে বোঝাচ্ছে, আরেকটা হচ্ছে কি সব থেকে ভালো যে কাজটা সেটাকে বোঝাচ্ছে ক্লাসিক্যাল। ক্লিয়ার? জি ভাই। তো এখানে বলতেছে এই রেনেসা শুধুমাত্র পুনর্জীবন নয়, কিসের? এই যে ক্লাসিক্যাল হেরিটেজ, অর্থাৎ ক্লাসিক্যাল ধ্রুপদী, অর্থাৎ অ্যানশিয়েন্ট গ্রিক এবং রোমের যে সাহিত্য কর্মগুলো রয়েছে তাদেরকে জাস্ট অনুসরণ করবে, অনুসরণ করার পুনর্জীবন নয়। এটা আসলে হিউম্যান মাইন্ড, মানুষ যে রয়েছে, আমরা মানুষ যারা রয়েছে, মানুষেরও পুনরুজ্জীবন ঘটেছে, মানুষের মধ্যেও পরিবর্তন এসেছে এই সময়টাতে। ক্লিয়ার? জি ভাইয়া। রেনেসা ক্রিয়েটস indomitable desire to acquire knowledge, unlimited wealth, power, adventures and beauty। অর্থাৎ এই সময় আসলে মানুষের মধ্যে একটা ডিজায়ার, মানে ইনডমিনেবল মানে আসলে মানুষের মধ্যে কি একটা কি বলে এটা, অদম্য একটা ইচ্ছা, অদম্য ইচ্ছা, ডিজায়ার, ইচ্ছা, একেবারে নলেজ, কি জ্ঞান অর্জন করার যে অদম্য ইচ্ছা, সেই সময়টা ছিল মানুষের মধ্যে বা তৈরি করেছে এই রেনেসা। আনলিমিটেড পাওয়ার, বিপুল সম্পদ, পাওয়ার, ক্ষমতা, অ্যাডভেঞ্চারাস, দুঃসাহসিক কাজকর্ম, এন্ড বিউটি, সৌন্দর্য, এই বিষয়গুলা মানুষের মধ্যে তৈরি করেছে এই রেনেসা। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। তারপরে এখানে ড্রামা সম্পর্কে বলছে। কি ড্রামা দেখি আমরা, যে রেনেসার মধ্যে ড্রামার প্রভাবটা কেমন ছিল। ড্রামা, দ্য রেনেসা ব্রট ইন ইনোভেশন অফ ইংলিশ ড্রামা। অর্থাৎ রেনেসা কি করেছিল এখানে? এই যে নাটকে একটা নতুনত্ব নিয়ে এসেছিল, নতুনত্ব ভাবটা নিয়ে এসেছিল, হুইচ ওয়াজ ফরমালি মেইনলি কনসেন্ট্রেটেড অন মিস্টেরি প্লেস দ্যাট ওয়ার রিলিজিয়াস ইন নেচার। অর্থাৎ এখানে বলতেছে যে এটা হচ্ছে মূলত ধর্মীয় প্রাকৃতিক রহস্য নাটকের উপর কেন্দ্রীভূত ছিল। ইন ড্রামা ফার্স্ট ট্র্যাজেডি, কি নাম? গর্ভডাক, মাথায় রাখবেন, গর্ভডাক হচ্ছে ফার্স্ট ট্র্যাজেডি ইন ইংলিশ লিটারেচার, এই গর্ভডাক, এন্ড রাল্ফ রয়েস্টার are the first important dramas which
showed an ample of influence of Renaissance। অর্থাৎ ফার্স্ট ড্রামা হচ্ছে রাল্ফ রয়েস্টার আর প্রথম ট্র্যাজেডি হচ্ছে গর্ভডাক। এটা মাথায় রাখবেন। গর্ভডাক। তো এই যে ট্র্যাজেডি নাটক রয়েছে এগুলা যে ফার্স্ট ইম্পর্টেন্ট ড্রামাস হুইচ শোড অ্যান অ্যাম্পল ইনফ্লুয়েন্স অফ রেনেসাঁ। অর্থাৎ এইগুলো মূলত এই রাল্ফ রয়েস্টার এবং গর্ভডাক যে প্রথম গুরুত্বপূর্ণ নাটক যা রেনেসাঁর যথেষ্ট প্রভাব দেখিয়েছিল এই নাটকগুলাতে। This were written in the manner of Greek dramatists like Sophocles, Aeschylus and Euripides। এরা হচ্ছে তারা গ্রিক ড্রামাটিস্ট লাইক সফোক্লিস, Aeschylus, Euripides। অর্থাৎ এগুলা যে লেখা হয়েছে এগুলা মূলত এই যে সফোক্লিস রয়েছে আমাদের, আমরা ইডিপাস রেক্স পড়ছি, Aeschylus এটাকে পড়ি নাই, ইউরিপিডিস কিন্তু নাম শুনছি আমরা। এরা হচ্ছে ড্রামাটিস্ট। এরা যেভাবে ড্রামা লিখতো, এরা হচ্ছে অ্যানশিয়েন্ট গ্রিক, এরা যেভাবে ড্রামা লিখতো সেইভাবেই মূলত এই ড্রামাগুলা লেখা হয়েছে। তার মানে কি অ্যানশিয়েন্ট গ্রিক এবং রোমের যে সাহিত্যিকরা রয়েছে বা ড্রামাটিস্টরা রয়েছে তাদেরকে অনুসরণ করেই মূলত লেখা হয়েছে এই ড্রামাগুলা। তাহলে কি রেনেসাঁর প্রভাব কি ড্রামার মধ্যে রয়েছে নাকি রয়নি? রয়েছে। আমরা কি বুঝতে পারছি? আমার কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। আচ্ছা। Roman dramatists like Seneca also exerted its influence on many English dramas। অর্থাৎ রোমান ড্রামাটিস্ট কে লাইক সেনেকা একজন রোমান ড্রামাটিস্ট, also exerted influence on many English drama। এই ইংলিশ ড্রামার উপর এই রোমান ড্রামাটিস্ট যে রয়েছে এনারা অনেক কি রয়েছে প্রভাব বিস্তার করেছিল, তার প্রভাব বিস্তার ছিল ইংলিশ ড্রামার মধ্যে। Later on the university wits struck a note of independence in their dramatic works। অর্থাৎ তার পরবর্তীতে এই যে ইউনিভার্সিটি তাদের নাটকীয় যে রচনার স্বাধীনতা একটা নতুন একটা করে স্ট্রাক আঘাত নিয়ে আসে। অর্থাৎ স্বাধীনভাবে তারা নাটক লেখা শুরু করে এই ইংরেজি সাহিত্যে এই ইউনিভার্সিটি উইটসরা। They refused to copy Roman dramas as slavishly as the writer of Gorboduc and Ralph Roister। অর্থাৎ they refused to copy Roman drama। তারা কি রিফিউজ করে দেয়, তারা কি করে দেয় রিফিউজ বলতে আসলে আমরা কি বুঝি? অর্থাৎ তারা মূলত কপি করার পরিহার করে দেয়, কি অস্বীকার করেছিল কি এই যে রাল্ফ গর্ভডাক আর কি রাল্ফ রয়েস্টার লেখকদের মতো তারা কি এই যে স্লেভিসলি তারা কি দাসের মতো করে তারা কি করেছিল এই যে গ্রিক ড্রামাটিস্টদেরকে অনুসরণ করে তাদের স্টাইল ফলো করে এই রচনাগুলা করেছে গর্ভডাক, রাল্ফ রয়েস্টার। কিন্তু আমাদের এই ইউনিভার্সিটি উইটস যারা ছিল তারা মূলত কি করেছিল এই যে রোমান ড্রামাটিস্ট ছিল বা গ্রিক ড্রামাটিস্ট যারা ছিল তাদেরকে টোটালি রিফিউজ করে দেয়। তারা যেভাবে লিখতো তারা সেভাবে লিখতো না, তারা নতুন ভাবে লেখা শুরু করলো। সেটাই বলতেছে এখানে। ডিউরিং দ্য রেনেসাঁ অর্থাৎ এই রেনেসাঁর সময়ে drama became secularized। Shakespeare play written during the English Renaissance and commentaries on the human condition and a reflection of the Renaissance emphasis on humanism। অর্থাৎ ইংরেজি যে রেনেসাঁ যে সময় রয়েছে শেক্সপিয়ারের যে নাটকগুলো রয়েছে মানুষের মানব আস্থার ভাষ্য বা ভাষা এবং মানবতাবাদের উপর রেনেসাঁর জোরের একটা প্রতিফলন ঘটায়। বিষয়টা এরকম যে এই রেনেসাঁ সময়ে ড্রামা বিকাম কি সেকুলারিস্ট বলতে আসলে কি বুঝি আমরা? ধর্ম নিরপেক্ষ হয়ে ওঠে। অর্থাৎ এই যে বিষয়টা এরকম যে তারা কারো ধরনের কাউকে অনুসরণ করবে না, তারা কি নিজের মতো করে লিখবে। আমরা যদি উইলিয়াম শেক্সপিয়ারের ড্রামাগুলো দেখতে যাই দেখি যে রোমান গ্রিক যে ড্রামাটিস্টরা রয়েছে তারা কিন্তু ওই যে আমরা 3 ইউনিটিস সম্পর্কে জানি পড়ছিলাম, জি ভাইয়া। ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ অ্যাকশন এরা মেইনটেইন করতো এই অ্যানশিয়েন্ট গ্রিক এন্ড রোমান রাইটাররা কিন্তু ড্রামাটিস্টরা। কিন্তু আমরা তখন দেখব পরবর্তীতে আসলে উইলিয়াম শেক্সপিয়ারও কিন্তু ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ প্লেস মেইনটেইন করেনি, জাস্ট ইউনিটি অফ অ্যাকশন মেইনটেইন করছেন। অর্থাৎ তাদেরকে আর কি করলো না, তারা অনুসরণ করা বাদ দিয়ে দিল। এটাই বোঝাচ্ছে যে শুধুমাত্র এখানে এটা বোঝাচ্ছে যে তাদের প্রভাব কিন্তু রয়েছে কিনা রেনেসাঁর প্রভাব। রেনেসাঁ বলতে আসলে পুনর্জন্ম,
যে ক্লাসিক্যাল যে রুলস স্টাইল রয়েছে সেগুলোকে ফলো করা, আবার সেগুলোর সাথে সাথে সেটাকে ফলো করা এককভাবে বলা যাবে না। বলতে হবে কি যে মানুষেরও কি হয়েছে, পুনর্জন্ম হয়েছে, মানুষেরও মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে। ঠিক এখানে বিষয়টা এটাই বুঝাইলো যে এই যে গোর্বোটাক, রালফ রয়েস্টার, এগুলা কিন্তু এই যে রোমান যে গ্রিক যে রাইটার রয়েছে, সফোক্লিস, স্কাইলাস, ইউরিপিডিস, এদের যে লেখার স্টাইল, এই লেখার স্টাইল গুলো ফলো করেই কিন্তু লেখা হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাইলাম যে এখানে তাদেরকে আর ফলো করতেছে না, তাদেরকে রিফিউজ করে দিল, তাদের যে স্টাইল রয়েছে সেগুলো রিফিউজ করে দিয়ে তারা নতুন ভাবে লেখা শুরু করলো। এই জন্য তাদের কোনো নিয়ম কানুন না মেনে তারা একটা জিনিসকে, অর্থাৎ শেক্সপিয়ারের যে ড্রামাগুলো রয়েছে, যেটা মানবতা, মিরর অফ লাইফ বলা হয়, যেগুলা যে আসলে মানুষের জীবনটাকে তুলে ধরে তার ড্রামার মধ্যে, কিন্তু এইগুলা তুলে ধরতে গিয়ে তিনি তার যে আগের যে ওই যে নিয়ম কানুন রয়েছে সেগুলোকে তিনি মেনটেন করেন। তাহলে এখানে মানুষের মধ্যে কি পরিবর্তন হয়েছে কিনা? হয়েছে। আমরা কি বুঝতে পারছি বিষয়টা, নাকি বুঝি নাই এখনো? বলেন তো, কথা বলেন। এই যে কথা বলেন আপনারা, জি ভাইয়া বুঝছি। চুপ করে আছেন কেন? কথা বল না কেন? সবাই জি ভাইয়া ভাবতেছে, বুঝছি। সবাই ভাবতেছে আমি কথা কমু না, আরেকজন কবে, আর সবার দেখা দেখি কেউ কইতেছে না, সবাই চুপচাপ আছে। মানে ভাইয়া বিষয়টা হচ্ছে যে তারা ক্লাসিক্যাল রাইটারদের ফলো করছে ঠিকই, কিন্তু পরবর্তীতে তারা আবার নিজেদের স্টাইল মতো ফলো করে আবার নিজেদের নতুন একটা স্টাইল অনুসরণ করে লিখছে। জি, এরকম কি? এরকমই বিষয়টা, যে তারা কিন্তু এই যে ক্লাসিক্যাল বলতে আসলে যেটাকে বুঝাইছে যে রেনেসার প্রভাব কি রয়েছে কিনা, অবশ্যই প্রভাব রয়েছে। আর এখানে চার্জারটা, রেনেসার প্রভাবটা কিন্তু রয়েছে, কিন্তু পরক্ষণে আমরা দেখতেছি শুধু রেনেসার প্রভাব না, এখানে আরো কি রয়েছে, মানুষের মধ্যেও যে পরিবর্তন আসছে রেনেসার সময়, সেটাও হয়েছে। আমরা কি বুঝতে রিবার্থ পারছি? হয়েছে। রিবার্থ শুধুমাত্র এই যে পুনর্জন্ম শুধুমাত্র তাদের যে কাজকর্মগুলো রয়েছে, তাদের যে সাহিত্যগুলো রয়েছে সেটার না, মানুষের মধ্যেও এই রিবার্থ হয়েছে। ক্লিয়ার? জি ভাইয়া। জি আচ্ছা, তারপরে আছে প্রোস। The prose of Renaissance did not have the great impact of that poetry and above all drama had. অর্থাৎ এখানে বলছে রেনেসার গদ্য এবং কবিতা এবং নাটকের তেমন কোনো প্রভাব ছিল না। A lot of prose works were written in Latin. অনেক নাটক রয়েছে যেগুলোর মধ্যে কি রয়েছে, যে ল্যাটিন ভাষায় প্রচুর গদ্য লেখা হয়েছিল ওই সময়। আমরা দেখি ফ্রান্সিস ব্যাকন তার অব স্টাডিজেও আমরা দেখেছি তিনি কি তার ল্যাটিন ফ্রেশ ব্যবহার করেছিল কিনা। চিমিনি সেক্টর, জি ভাই, কন্টিনিউ। জি ভাই। অ্যাবুয়েন্ট, আরেকটা অ্যাবুয়েন্ট কি যেন ছিল আরেকটা, Ebuent Estadia. গুড, অ্যাবুয়েন্ট স্টাডিয়া, চিমিনি সেক্টর, এগুলো ল্যাটিন ফ্রেশ ইউজ করছে। ওই জন্য বলছে a lot of prose work were written in Latin. ল্যাটিনে অনেক প্রোস ভাষা লেখা হয়েছিল, প্রোস অনেক ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোস রাইটার্স ওয়ার কে? এরাসমাস অ্যান্ড রটেরডাম। এরা সব থেকে বেশি লিখেছিল। টমাস মোর অ্যান্ড ফ্রান্সিস ব্যাকন, এই ব্যক্তিরা সব থেকে বেশি এই সময়ে প্রোস লিখেছিল। ইন প্রোস দ্য ফার্স্ট অথর হু এক্সিবিটেড দ্য ইনফ্লুয়েন্স অফ রেনেসাঁ ওয়াজ এরাসমাস। প্রথম যে ব্যক্তিটা রেনেসার প্রভাব ছিল প্রোজের মধ্যে, সেই ব্যক্তিটা হচ্ছে এরাসমাস। তিনি মূলত নিয়ে এসেছিলেন, যিনি মূলত রেনেসার প্রভাব প্রদর্শন করিয়েছিলেন, তিনি ছিলেন কে? এই এরাসমাস। আচ্ছা, তিনি কি লিখছেন? হিরো, তিনি লিখেছিলেন দ্য প্রেজ অফ ফোলি হু এক্সিবিটেড অ্যান ইমেন্স, বিশাল ইনফ্লুয়েন্স অফ রেনেসাঁ। অর্থাৎ তিনি মূলত এই যে দ্য প্রেজ অফ ফোলি, যে রেনেসার বিশাল এক প্রভাব প্রদর্শন করেছিল। Another important prose writer who was influenced by Renaissance was Sir Thomas More. আরেকজন ব্যক্তি রয়েছে ইম্পর্টেন্ট প্রোস রাইটার, গুরুত্বপূর্ণ একজন প্রোস গদ্য লেখক,
ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই রেনেসা, যেটা যিনি কিনা মূলত এই রেনেসার দ্বারা প্রভাবিত হয়েছিল, সে ছিল স্যার টমাস মুর। বেকন অলসো শোড দ্য ইমেন্স ইনফ্লুয়েন্স অফ রেনেসা, রেনেসার প্রভাবও এই বেকনও আমাদের তার গদ্যের মধ্যে বিশাল একটা প্রভাব আমরা দেখতে পাই। হিজ নভাম অর্গানাম ইজ এন এক্সেলেন্ট এক্সাম্পল ইন দিস রেগার্ড, এটা হচ্ছে তার একটা প্রোস। হিজ নভাম অর্গানাম এক্সেলেন্ট এক্সাম্পল, একটা খুবই চমৎকার একটা উদাহরণ ছিল এই যে ব্যাকরণ যে কি বলে রেনেসা দ্বারা প্রভাবিত হয়েছিল তার একটা গুরুত্বপূর্ণ একটা চমৎকার একটা এক্সাম্পল। আচ্ছা, এটা গেল প্রোস। এখন পোয়েট্রিতে কি আছে? দ্য এলিজাবেথান is considered the golden age of English drama and poetry was held in his high consideration too, অর্থাৎ এখানে বলছে এলিজাবেথান যুগের ইংরেজি নাটককে স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়, তবে কবিতাকেও ভালো একটা জায়গায় বিবেচনা করা হয়, সুউচ্চ একটা জায়গায় বিবেচনা করা হয়। In poetry, Sir Thomas Whyte and Earl of Surrey are regarded as the pioneer poets who showed the immense influence of Renaissance in this work, অর্থাৎ এই যে কবিতার মধ্যে পোয়েট্রির মধ্যে স্যার টমাস হোয়াইট এবং আর্ল অফ সুরি এই দুজন ব্যক্তিকে পায়োনিয়ার পোয়েটস বলা হয়। রেগার্ডেড অ্যাজ দ্য পায়োনিয়ার পোয়েটস হু শোড দ্য ইমেন্স ইনফ্লুয়েন্স অফ রেনেসাঁ ইন দিস ওয়ার্ক, তাদের যে কাজগুলো রয়েছে, তাদের যে সাহিত্যগুলো রয়েছে, সেখানে ব্যাপক পরিমাণে বিশাল পরিমাণে এই যে রেনেসার যে প্রভাব রয়েছে সেগুলো আমরা তাদের কবিতার মধ্যে পাই, এবং তাদেরকে ব্যবহারের জন্য তাদেরকে অগ্রদূত বলা হচ্ছে, অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয় এই রেনেসার প্রভাবটাকে তুলে ধরার জন্য। White introduced the sonnet into English literature. Sir Thomas Whyte তিনি মূলত কি পরিচয় করে দেন? সনেট ইনটু ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারে সনেট পরিচয় করায় দেন, বা তিনি প্রথম নিয়ে আসেন। While the Earl of Surrey introduced the blank verse in English poetry, অন্যদিকে এই ব্ল্যাঙ্ক ভার্স Earl of Surrey যিনি রয়েছেন তিনি ইংলিশ পোয়েট্রির মধ্যে এই ব্ল্যাঙ্ক ভার্সটাকে পরিচিত করায় দেন বা প্রথম নিয়ে আসেন তিনি। স্যার টমাস হোয়াইট ফলোড দ্য ফ্রেঞ্চ এন্ড ইটালিয়ান প্যাটার্ন, স্যার টমাস হোয়াইট কি ফলো করেন? ফ্রেঞ্চ এবং ইটালিয়ান প্যাটার্ন, নিয়ম কারণ ফলো করতেন। সিডনি অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টিলা, এই সিডনিস অর্থাৎ ওই যে স্যার ফিলিপ সিডনির কথা বললাম, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এর আগে যে বললাম, তিনি কিন্তু সিডনি, স্যার ফিলিপ সিডনি, তার একটা এই একটা গ্রন্থ রয়েছে, সেটার নাম হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট সনেট সিকোয়েন্স ইন ইংলিশ লিটারেচার। এখানে 104টা সনেট রয়েছে, এটা হচ্ছে একটা ভলিউম, অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা একটা ভলিউম, 104টা সনেট রয়েছে এবং 11টি সং রয়েছে, যেটি মূলত ফার্স্ট সনেট সিকোয়েন্স অফ ইংলিশ লিটারেচার, ফার্স্ট ইংরেজি সাহিত্যের প্রথম যে সনেট সিকোয়েন্স রয়েছে। সিকোয়েন্স বলতে আসলে কি বুঝি আমরা? অনেকগুলা যে সনেট একসাথে মিলে যেটা হয় সেটাকে মূলত সিকোয়েন্স বলতে পারি, বা মিল থাকতে পারে, সেটাই হচ্ছে আমাদের সনেট সিকোয়েন্স। এই ব্যক্তিটাই প্রথম ইংরেজি সাহিত্যের মধ্যে ব্যবহার করেন বা তুলে ধরেন। ক্লিয়ার? মানে অনেকগুলো সনেট একই সাথে, বুঝতে পারছেন? জি ভাই। এই ছিল এটা প্রশ্ন। আচ্ছা, বুঝতে পারছেন রেনেসার প্রভাব ইংরেজি সাহিত্যে? জি ভাইয়া। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো পড়ানো হচ্ছে বাসায় আপনারা পড়তেছেন কিনা সেটা বলেন তো। পড়তেছি ভাই। সাতটা 12 বেজে গেল। আপনাদের কালকে বাসায় এই হু আর দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, এটা জাস্ট আমি মেটাফিজিক্যাল পোয়েট্রি জিনিসটা কি সেটা একটু জাস্ট বুঝাই দিই, ওকে? বাকিটা আপনারা পড়ে নেবেন। Metaphysical poetry is a type of poetry dealing with the abstract and philosophical subjects such as love, religion, God, beauty, faith and so on. আচ্ছা, মেটা শব্দের অর্থ হচ্ছে বিয়ন্ড, ফিজিক্স শব্দের অর্থ ফিজিক্যাল নেচার। মেটাফিজিক্যাল পোয়েট্রি জিনিসটা হচ্ছে কি, যে বিষয়গুলোকে নিয়ে ডিল করে বা যে বিষয়গুলোকে তুলে ধরে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কি সেটা? অ্যাবস্ট্রাক্ট বলতে কি ধরাছোঁয়া করা যায়?
না যে বিষয়গুলোকে ধরা ছোঁয়া করা যায় না এমন বিষয়গুলাই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির মূল বিষয়, এবং ওইগুলা নিয়েই সে কাজ করে। সাথে কি দার্শনিকাল অর্থাৎ ফিলোসফিক্যাল দার্শনিক সাবজেক্ট, দার্শনিকাল যে দার্শনিকতার যে বিষয়গুলো রয়েছে, বিভিন্ন চিন্তা ভাবনার বিষয়গুলা, সেগুলো হচ্ছে এর প্রধান বিষয়বস্তু। সেগুলা কি কি? ভালোবাসা আমরা ধরাছোঁয়া করতে পারি না, রিলিজিয়ন ধর্ম, গডকে আমরা তাকে দেখিনি কখনো, তার সম্পর্কে শুধু যে জানি, বিভিন্ন পুস্তকে রয়েছে, শুনে আসতেছি, আমরা কিন্তু দেখিনি। অর্থাৎ আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট বলতে পারি। বিউটি সৌন্দর্যকে আমরা কি ছুঁতে পারি না। ফেইথ বিশ্বাস, এন্ড সো অন, আর অন্য কিছু। অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রির যে বিষয়গুলা বা মূল বিষয়গুলা, সেগুলো হবে ভালোবাসা, ধর্ম, গড, বিউটি, ফেইথ, ডেথ, মৃত্যু, এই বিষয়গুলাই হবে মেটাফিজিক্যাল পোয়েট্রির মূল বিষয়বস্তু। আর সেগুলোকে বলা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। অর্থাৎ এ টাইপ অফ পোয়েট্রি ডিলিং উইথ অ্যাবস্ট্রাক্ট এন্ড ফিলোসফিক্যাল সাবজেক্ট। ডিলিং উইথ তাহলে কি ডিল করে? অ্যাবস্ট্রাক্ট এন্ড অর ফিলোসফিক্যাল সাবজেক্ট, যেগুলো কি লাভ, রিলিজিয়ন, গড, বিউটি এন্ড ফেইথ এন্ড সো অন। ম্যাটার শব্দের অর্থ বিয়ন্ড, অর্থাৎ কোনো কিছু ছাড়িয়ে যাওয়া। ফিজিক্স মিন্স হচ্ছে ফিজিক্যাল নেচার, অর্থাৎ আপনি কোনো কিছুকে ধরাছোঁয়া করতে, ফিজিক্যাল নেচার বলতে হচ্ছে আপনার শারীরিক যে ফিজিক্যাল অংশগুলো আছে, এগুলোকে ছাড়িয়ে যাবে, এগুলোকে আপনার পিছনে ফেলে দিবে, এগুলো বাদে। অর্থাৎ অকল্পনীয় যে বিষয়গুলো রয়েছে, আপনি যেগুলোর কাছেও যেতে পারবেন না, বা জাস্ট শুধু ইমাজিন করতে পারবেন, কল্পনা করতে পারবেন, সেই বিষয়গুলো। ফিজিক্যাল metaphysical poetry means poetry that goes beyond the physical world of the senses and explore the spiritual world. Good, সুন্দর কথা। metaphysical poetry means মানে হচ্ছে poetry that goes beyond the physical world, মানে ফিজিক্যাল অর্থাৎ শারীরিক যে পৃথিবী রয়েছে আমাদের, এই শারীরিক পৃথিবীর বাইরের যে পৃথিবীটা রয়েছে, সেটাই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। এবং দ্য সেন্সেস এন্ড এক্সপ্লোরস দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এবং এর যে ধারণাগুলো রয়েছে, এবং যে এটা কোন বিষয়গুলোকে অন্বেষণ করে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আত্মিক যে বিশ্ব রয়েছে, সেই বিষয়গুলোকে নিয়ে অন্বেষণ করে। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাই। Originally the term metaphysical poetry was coined by John Dryden. প্রথমত তিনি এই জন ড্রাইডেন মেটাফিজিক্যাল পোয়েট্রি শব্দটাকে নিয়ে আসেন, and later popularized by Samuel Johnson, ডক্টর স্যামুয়েল জনসন। ওই যে দ্য এজ অফ জনসন পড়েছি না, সেই ব্যক্তিটা, তিনি এটাকে জনপ্রিয় করে তোলেন। ডান ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডার অফ দ্য মাস্টার মেটাফিজিক্যাল পোয়েট্রি। এই যে জন ডান রয়েছে, এটাকে বলা হয় ফাউন্ডার এন্ড মাস্টার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। তিনি তাকে ফলো করে মূলত ম্যাক্সিমাম রাইটাররা যারা মেটাফিজিক্যাল পোয়েট্রি লেখা শুরু করছে, তারা লেখালেখি করে। Among their metaphysical poets are Abraham Cowley, Henry Vaughan, Richard Croshaw, Andrew Marvell, জর্জ হার্বার্ট, রবার্ট হেরিক, টমাস ক্যারু, এদেরকে মেটাফিজিক্যাল পোয়েট বলা হচ্ছে। তার মানে এই ব্যক্তিরা এই যে লাভ, রিলিজিয়ন, গড, বিউটি, ফেইথ, এই বিষয়গুলা নিয়েই মূলত কবিতা লেখে। অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রি এমন কনসেপ্ট ব্যবহার করে, কনসেপ্ট কি, দুইটা এমন অস্বাভাবিক জিনিসের মধ্যে তুলনা বোঝাবে, উইট ব্যবহার করবে, এই বিষয়গুলো তারা তুলে ধরে তাদের কবিতার মধ্যে। আমরা জন ডানের একটা কবিতা পড়েছি, তিনি তার প্রেমিকাকে একটা হেমিস্ফিয়ার বলতেছে এবং নিজে আর একটা হেমিস্ফিয়ার বলতেছে। তাহলে অস্বাভাবিক দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাচ্ছে। তিনি কাটা কম্পাসের সাথে তুলনা করতেছে, যে কম্পাসের একটি বাহু হচ্ছে তুমি, আরেকটি বাহু হচ্ছে আমি। অস্বাভাবিক বিষয়ের সাথে তুলনা করতেছে না? জি ভাই। তাহলে তাদের মূল থিমটা কি? ভালোবাসা তো, নাকি অন্য কিছু? ওইটাই। জি ভাইয়া, ভালোবাসা। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে যারা, যেই কবিরা এরকম বিষয় নিয়ে লেখালেখি করে, তাদেরকে মেটাফিজিক্যাল পোয়েটস বলা হয়। এবং ইংরেজি সাহিত্যে তাদের অবদানটা কি, সেই বিষয়গুলো আপনাদের তুলে ধরতে হবে। এখন জন ডান সম্পর্কে এখানে বলা আছে। তারপর যারা মেটাফিজিক্যাল পোয়েটস বললাম, জর্জ হার্বার্ট, অ্যান্ড্রু মার্ভেল, রবার্ট হেরিক, রিচার্ড ক্রুশো, আব্রাহাম কাউলে, হেনরি ভগান, টমাস ক্যারিউ, এগুলো আপনারা বাসায় নিজে থেকে পড়বেন। আর ট্রেস দ্য ক্যারেক্টারিস্টিক অফ ইংলিশ লিটারেচার, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো আপনাদের। আজকে নিতাম, আর একটু ক্লাস নিতাম, কিন্তু আসলে 7:30টায় আরেকটা ক্লাস আছে, এই জন্য আপনাদের এখানে শেষ করে দিতে হচ্ছে। কারণ যদি কোনো প্রশ্ন ভাইয়া, থাকে আমার বলতে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, শিওর, বলেন। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ নোবেল ভাইয়া? হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ নভেল? জি। স্যামুয়েল রিচার্ডসন নাকি ভাইয়া?
আমি দুই জায়গায় পড়ছি ভাইয়া, একটা স্যামুয়েল রিচার্ডসন পড়ছি আর একটা হচ্ছে হেনরি ফিল্ডিং পড়ছি, দুই বইয়ে দুইটা। স্যামুয়েল রিসেপশন মেবি আমিও তো পড়ছি। আমি আরেকটা পড়ছি ভাইয়া হচ্ছে হেনরি ফিল্ডিং, ওটা হচ্ছে আপনার গুগলেও দেখাচ্ছে। আচ্ছা, হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ নভেল, তাই তো? জি ভাইয়া। ভাই এই মতন এই যে আমাদের হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, এটার ক্ষেত্রে ফির গুগলে আছে আলাদা, ফির আবার ওই যে সেট বই ফির আছে আলাদা, সেট সাজেশনে। মডার্ন প্রোজ যদি বলে তাহলে সেটা হবে আপনাদের কি? ফ্রান্সিস ফ্রান্সিস বেকন। বেকন। আচ্ছা, বইয়ে যেটা আছে ওইটাই দেবো। আপনাদের বইয়ে কি আছে বলেন তো? ভাইয়া আমি হচ্ছে সেট টেস্ট পেপারে হচ্ছে পড়ছি হচ্ছে হেনরি ফিল্ডিং, আর হচ্ছে সেট সাজেশনে আমাদের আছে স্যামুয়েল রিচার্ডসন। পামেলাটা লিখছি না আপু? আমি তো আবার পামেলা দেখছিলাম নোবেলটা যে আছে। ড্যানিয়েল ডিফো। ভাইয়া ড্যানিয়েল ডিফো তো দেখাচ্ছে না আমাদের এখানে। ভাই আর একটা বললো। আচ্ছা, আমি তিনটাই পাইছি বুঝছেন, আমি তিনটাই দেখছি যে ড্যানিয়েল ডিফো আছে। আসলে মূলত প্রথম যে নভেলটা রচনা করে 1719 সালে ড্যানিয়েল ডিফো, ওই যে রবিনসন ক্রুশো, যেটা আপনার থার্ড ইয়ারে পাবেন। জি তারপর ভাইয়া। হচ্ছে এখানে আবার ইংরেজি সাহিত্যের জনক হিসেবে বিবেচনা করা হয়, তাকে কিন্তু বিবেচনা করা হয়, এবং আরো ক্রেডিট দেওয়া হয় স্যামুয়েল রিচার্ডসনকে, যেটা তার একটা নভেল ছিল যে পামেলা। পামেলা একটা নভেল ছিল, জি পামেলা ভাইয়া। নভেলের জন্য, তাই না? তারপরে হচ্ছে জি জি। হেনরি ফিল্ডিং লিখেছিল টম জোন্স, যেটা 1749 সালে লিখে, এটার জন্য তাকে আহ, বিবেচনা করা হয়, এরকমটা কিছু বলা হয়। কিন্তু এটা একটু এরকম কনফিউজিং কোশ্চেনটা হয়তো আসবে না। আচ্ছা, আমি একটু শিওর হয়ে আপনাদের, মানে তিনটাই আমার মাথায় আসতেছে, বা তিনটা জিনিসই হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনটা এক্সাক্ট সেটা আমি এখন সঠিক বলতে পারতেছি না, কিন্তু আমি বিষয়টা জেনে আপনাদেরকে জানাবো। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তো ঠিক আছে, আজকে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। পড়াগুলো পড়বেন সবাই। ওকে ভাইয়া। ঠিক আছে ভাই।